মা, আমি আর আমার বন্ধুরা মিলা ওই পশ্চিমের মাঠে যাইতেছি। কি কইলি? পশ্চিমের মাঠে যাইবি? খবরদার, ওই জায়গায় যাইবি না তুই। জানোস না ওইখানে একটা কবরস্থান আছে? তুই জিন ভূতে বিশ্বাস নাই করতে পারোস, কিন্তু আমার হেইডা মানি। দেও না যাইতে। ও মামা, দেও না যাইতে, যাইতে দেও না আমায়। আচ্ছা যা, কিন্তু সন্ধ্যা হওয়ার আগেই আইয়া পড়বি কিন্তু। এই তো আমার লক্ষ্মী মা। আসি মা, সন্ধ্যা হওয়ার আগেই মোরা আইয়া পড়মু, কোনো চিন্তা কইরো না। তার মায়ের কাছ থেকে রুকসানা অনুমতি নিয়ে বেরিয়ে পড়ল তার বন্ধুদের সাথে পশ্চিমের মাঠে খেলতে যাবার জন্য। কি গো রুকসানার বাপ, রুকসানা তো এখনো আইলো না। একটু দেখা হতো মাইয়াটা কই পশ্চিমের মাঠে খেলতে গেছে ওর বন্ধুগো হাতে। এ কেমন কথা? মেয়েটা গেল আর তুমি তাকে যেতেও দিয়ে দিলে? মেয়েটা সেই কখন বেরিয়েছে। না না, আর বসে থাকা যায় না, আমি বরং একটু এগিয়ে গিয়ে দেখে আসি। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে দরজার সামনে উপস্থিত হলো রুকসানা। এ কি রে রুকসানা, তুই ওখানে দাঁড়িয়ে আছিস যে? ভেতরে আয়, তোর জন্য কত দুশ্চিন্তা করছিলাম বলতো, আর তুই এখন এলি তুই? হ্যাঁ, তুই জানিস না পশ্চিমের মাঠটা একদম ভালো না, কবরস্থান আছে ওখানে। তার বাবার কথার একটা উত্তরও দিল না রুকসানা, সরাসরি ঘরের ভেতরে প্রবেশ করলো। রুকসানার আচরণে তার মা আর বাবা একটু চিন্তাগ্রস্ত হলো। পরে সন্ধ্যা কেটে রাত্রি নামলো, চারিদিকে ভীষণ অন্ধকার। তখন প্রায় অনেকটা রাত হয়েছে। রাতে রুকসানার বাবার কানে একটা শব্দ আসতে শুরু করে। শব্দটা আসে রুকসানার ঘরটা থেকে। এই ধরনের শব্দ শুনতে পেয়ে রুকসানার বাবা হাঁটতে শুরু করলেন রুকসানার ঘরে যাবার জন্য। মা রুকসানা, তোমার কি হয়েছে? কান্না করছো কেন? কি হয়েছে মা, এত রাতে কাঁদছো কেন? বাবা, ডর লাগতেছে। ও বাবা, দেখো খাটের নিচে যেন কেডা। কে মা খাটের নিচে? দাঁড়াও আমি দেখছি। এত ভয় পাওয়ার কি আছে? কোনো পোকা ঠোকা হবে হয়তো, দাঁড়াও দেখছি আমি। ও বাবা, খুব ডর লাগতেছে। ও বাবা, দেখো খাটের উপরে যেন কেডা। রুকসানার বাবা এতটা ভয় জীবনে কখনো পায়নি। যেই দৃশ্য সেটা চোখের সামনে আজ দেখতে পেল। ওপরেও রুকসানা, নিচেও রুকসানা। রুকসানার মা, তাড়াতাড়ি ওঠো ঘুমটা থেকে, ওদিকে যে সর্বনাশ হয়ে গেল। রুকসানা, রুকসানাকে জিনে ধরেছে গো। এরপর রুকসানার মাকে সমস্ত ঘটনা খুলে বলল রুকসানার বাবা। রুকসানার মা ঘটনাগুলো শুনে তো হতবাক। রুকসানার বাবা বলল, মেয়েটার যে কি হয়েছে, আমার সাথে চলো, চলো এই ঘরে গিয়ে দেখবে। রুকসানার মা, রুকসানার মা দেখতে পাচ্ছ মেয়েটার সারাটা শরীর কেমন যেন করেছে। দেখো কেমন কেমন করে তাকিয়ে রয়েছে আমাদের দুজনের দিকে। সইলা যা, সইলা যা, আমায় একা থাকতে দে, একা থাকতে দে আমায়, যা। রুকসানার মা রুকসানার এমন দৃশ্য দেখে খুব ভেঙে পড়ে, ক্রমাগতভাবে কান্না শুরু করে দেয়। রুকসানার বাবা অনেক চেষ্টা করেও রুকসানার মাকে থামাতে পারছে না। তারপর রুকসানার বাবা রুকসানার মাকে আশ্বস্ত করলেন এটা বলে যে কাল সকালবেলা তিনি তার বন্ধুদের সঙ্গে কথা বলে দেখবে, কোনো তান্ত্রিক বা ওঝাকে ডেকে এনে রুকসানার থেকে ওই জিনকে বের করতে হবে।
তোমরা তো সবটাই শুনলে। আমি তো বললাম কি কি হয়েছিল কাল রাতে। এখন খুব চিন্তায় আছি। মেয়েটার এমন অবস্থা, কিচ্ছু খাচ্ছে না, কাঁচা কাঁচা মাংস, রক্ত, কাঁচা মাছ এসব খেয়ে বেড়াচ্ছে। কোনো তান্ত্রিকের সন্ধান আমায় দিতে পারো তোমরা হে? যার কাছে গেলে আমার এই সমস্যাটার একটু সমাধান হবে, একটু মেয়েটা আমার সুস্থ হবে। মেয়েটার এমন পরিণতি আজ যে চোখে দেখতে পাচ্ছি না আমি। শোনো রতন, আমার যেইটা মনে হইতাছে আমি সেইটাই বলতাছি। আমার মনে হয় তোমার মাইয়ারে সে পশ্চিমের মাঠের কবরস্থানের ওই জিনে পেয়েছে। ওইখানে তোমার মাইয়ার যাওয়ার একদমই উচিত হয় নাই। এখন আর কি করবে বলো? নিবারণ ওঝার কাছে চলে যাও, উনি হয়তো তোমাকে ফেরাবেন না। পশ্চিমের মাঠের কবরস্থানের এই ডান পাশেই তো উনি থাকেন। তোমার যেতে আশা করি অসুবিধা হবে না, বুঝলে? চলে যাও। এরপর রতন নিজের মেয়ের জীবন বাঁচানোর জন্য ছুটে গেল সে পশ্চিমের কবরস্থানের ডান পাশে সেই সাধু বাবার কাছে। মনে হচ্ছে সামনে তেঁতুলবিলিয়ার শ্মশান, যেখানে নিবারণ ওঝা থাকবেন। এই বলে আর একটু সামনে এগিয়ে গেল রতন। নিজের মেয়েকে বাঁচাতে এই পথের ক্লান্তি সে ভুলেই গেছে। মেয়েকে বাঁচানোর জন্য সে তেঁতুলবেড়িয়ার এই ভয়ানক শ্মশানে একলা এসেছে। সে একটু সামনে গিয়ে জিজ্ঞাসা করল, ঠাকুরমশাই, বড্ড বিপদে পড়ে অনেকখানি পথ হেঁটে তারপর আপনার কাছে এসেছি। একটিবার আমার সাথে চলুন, নইলে যে আমার মেয়েটাকে আর বাঁচাতে পারবো না। ঠাকুরমশাই, দয়া করে একটিবার চলুন না। আমাকে কিছু বলতে হবে না, থাক। আমি আমার তন্ত্রবিদ্যার দ্বারা জেনে গেছি কেন তুই এসেছিস। তোর মেয়েকে জিনে ধরেছে, তাই তো? চল, শীঘ্রই চল, বেশি দেরি করা যাবে না। এরপর নিবারণ ওঝাকে সঙ্গে করে নিয়ে রতন পৌঁছালো তার বাড়িতে। বাড়িতে প্রবেশ করতেই নিবারণ ওঝা বলল, রতন, তুই বরং একটা কাজ কর, একটা হোমের ব্যবস্থা কর। ওই জিনকে আজ আমি শেষ করেই ছাড়বো, যা। আচ্ছা সাধু বাবা, আপনি যেটা বলবেন সেটাই করছি। এক্ষুনি একটা হোমের ব্যবস্থা করছি। আপনি একটু দেখবেন আমার মেয়েটা যেন আবার সুস্থ হয়ে যায়। আহ, এত বক বক আমার সহ্য হয় না। যাও, গিয়ে যেটা বললাম সেই কাজটা আগে গিয়ে করো, তারপর। সময় মতো যজ্ঞের একটা পূর্ণাঙ্গ বিধি অনুসারে হোম শুরু হলো। হোমে তান্ত্রিক মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন। ওম দীপপত্রায় সুন্দরাতায়ম নমঃ, চক্রমূর্ষ্ঠীয় বরছধা পীত স্বাহা। ওম হ্রিং ক্রিং মধুসুন্দরায় নমঃ, অষ্টিভুজায় জিন প্রকটাম। তক্ষুনি এক হঠাৎ করে বীভৎস অবয়ব ছুটে এলো সেই নিবারণ ওঝার দিকে। এসেছিস তুই? আমি জানতাম আমার মন্ত্রে তুই বন্দি হবি। এখন এই মেয়েকে ছেড়ে দিয়ে তুই চলে যা, চলে যা বলছি। ছেড়ে দে এই মেয়েকে, ও তো কোনো ক্ষতি করেনি। ওরে আমি ছাড়ুম না, ছাড়ুম না, ওরে আমি ছাড়ুম না। ছাড়তে তুই বাধ্য। আমার ক্ষমতার সামনে তুই হার মানবি। আমার মন্ত্রের শক্তিতে ভস্ম হয়ে যাবি তুই। তোর অত ক্ষমতা নাই, তুই আমায় হারাবি। আচ্ছা,
বেশ, তবে দেখা যাক কি হয়। ওম ত্রিবপত্রায় স্বাহা। নিবারণ ওঝার মুখের থেকে কথাটা শেষ হতে না হতেই চতুর্পাশে কুণ্ডুলি পাকিয়ে এক বিশাল আকার ঝড়ের সৃষ্টি হলো। সেই ঝড় সেই জিনকে উদ্দীপ্ত করে নিয়ে চলে গিয়েছে, আর নিবারণ ওঝার মধ্যে আরো শক্তি বৃদ্ধি হয়েছে। সমস্ত বিপদ কেটে গেছে, আর কোনো চিন্তা নেই। তোমার মেয়ে কাল সকালের মধ্যেই সুস্থ হয়ে উঠবে, আর ওকে জানাবে না এই সমস্ত জিন পেতের কথা। হ্যাঁ আজ্ঞে, আপনি যেরকমটা বলবেন আমি সেরকমটাই করব। আপনাকে যে কি বলে আমি ধন্যবাদ দিব বাবা। আপনি আজ আমাদের বাড়িতে খেয়ে যাবেন কিন্তু, হ্যাঁ। বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই তুমি নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ।